কোথায় যাবেন? আমরা একসঙ্গে বললুম, হরিশপুর। বরযাত্রী বুঝি? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, হরিশপুর কদমতলায় জগদীশ চক্রবর্তীর মেয়ের বিয়ে, তাই না? আমরা অবাক হলুম একটু। নিতাই জিজ্ঞেস করলে, কি করে জানলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমরা মশাই এ তল্লাটের লোক, সব রকম খবরই রাখি। ছেলেটির নাম তো বিষ্ণুপদ গোস্বামী, নয় কি? নেপাল চোখ কপালে তুলে বললে, তাও জানেন দেখছি। ভদ্রলোক গোঁফ জোড়ায় বেশ একবার তা দিয়ে নিলেন, তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন, বললুম যে আমরা পাড়াগাঁয়ের লোক, সব খবর রাখতে হয়। সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে বাছাই করা কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। হাই, আমি ঋদিতা। ঋদিতা শেহরিনের আজকের আয়োজনে থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প হরিশপুরের রসিকতা। শুরু হচ্ছে হরিশপুরের রসিকতা। পৃথিবীর সব লোককে বিশ্বাস করতে পারো, কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না, ভুলেও না। না না, চুরি জোচ্চুরির ভিতরে ওরা নেই, ওরা কাউকে ঠকায় না। এই কলকাতা শহরে একজন পকেটমারও যে হরিশপুরের লোক নয়, এ কথাও আমি হলফ করে বলতে পারি। তারা কেউ বদমেজাজি নয়, গায়ে পড়ে ঝগড়াও করে না। তাদের মিঠাইয়ের দোকানে 3 দিনের পচা সিঙ্গারাকে কখনো হাতে গরম বলে চালিয়েও দেয় না। আসল কথা হলো, কথাটার কিছু নয়, হরিশপুরের মানুষ একটু রসিক, খানিকটা বেশি মাত্রাতেই রসিক। কি বলছো? রসিক মানুষকে ভালোই লাগে? আমারও লাগতো এক সময়, কিন্তু সেবার সে বরযাত্রী হওয়ার পর। আচ্ছা বাবা, খুলেই বলছি, আমরা 4 জন একই অফিসে চাকরি করি। আমি, নিতাই, নেপাল আর বিষ্ণুপদ। দারুণ বন্ধুত্ব আমাদের। একসঙ্গে পকোড়ি খাই, সিনেমার টিকিট কিনি, মোহনবাগানের খেলা দেখতে যাই। মোহনবাগান জিতলে 4 জনের ছাতা জুতো হারিয়ে যায়, আর মোহনবাগান গোল খেলে গলা জড়াজড়ি করে কাঁদতে বসি। তো আমাদের সেই বিষ্ণুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে। তখন হরিশপুরের মহিমা কে জানতো? আমরা 3 বন্ধুই খুশি হয়ে উঠলুম। বিষ্ণুপদ বললে, আমার বিয়েতে তোরা যাবি তো? আমি, নেতাই আর নেপাল একসঙ্গে বললুম, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না রে। কিন্তু বিয়ের দিন বিষ্ণুর সঙ্গে বেরোনো গেল না। সরকারি অফিস, তাই অসম্ভব কাজের চাপ। বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে। তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল। আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে 5:15 ট্রেনে বেরিয়ে পড়ব। অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না। হরিশপুর কলকাতা থেকে খুব দূরে নয়। ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে, তারাও ঘন্টা 2.5-এর মধ্যেই হরিশপুর পৌঁছে যায়। আমরা হিসেব করে দেখেছিলুম বিকেলের গাড়িতে গেলেও সন্ধ্যা 7টার ভেতর বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুর পৌঁছে যেতে পারবো। 4টা বাজতে না বাজতেই আমরা অফিস থেকে ছিটকে বেরিয়ে পড়লুম। বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছি, একটু সাজগোজ না হলে চলে? আমি প্রাণপণে একটা সাদা জুতোকে রং করলুম। নেপাল তার খাড়া খাড়া চুলগুলো আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলে, আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় 1 শিশি সেন্ট ঢালল।
তারপর হাওড়ায় এসে ট্রেন ধরা। প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে। কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিলে। নেপালের সিল্কের পাঞ্জাবিটার ভাঁজ টাজ নষ্ট হয়ে গেল। একজন আবার নিতাইকে ঠাট্টা করে বললে, দাদা যেন গন্ধমাদন হয়ে চলেছেন। যাই হোক, হরিশপুরের গোটা 3 স্টেশন আগে গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। তখন আমরা 3 জনে বেশ ভালো করে বসতে পেলুম। নিতাই বললে, এতক্ষণ একটু ভালো করে বসা গেল, বাবা। আমি বললাম, কতটুকুই বা বসা, এক্ষুনি তো নামতে হবে। নিতাই একটা হাই তুলে পাঞ্জাবিটা একবার শুকে নিল, তারপর খুশি হয়ে বললে, নামলেই বাঁচি, যা খিদে পেয়েছে ভাই, কি বলবো। নেপাল নিজের খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে, খিদে তো আমারও পেয়েছে, আমি যেন এখান থেকেই লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আহ। আমি বললাম, আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে। নিতাই ভাবুক হয়ে উঠল, বেশ উদাস উদাস চোখ করে বলল, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে, বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই। আমি আর নেপাল বললুম, আহা হা হা, আর বলিসনি আর বলিসনি। তোমরা নিশ্চয়ই আমাদেরকে পেটুক ভাবছ, কিন্তু আমরা কি করব বলো? 3 জনেই মেসে থাকি। বিউলির ডাল, পুঁই চচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে পেটে তো প্রায় চড়া পড়ে গেছে। তাই কিঞ্চিত খ্যাটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনাই বোধ করছিলাম। ঠিক সেই সময় ওই বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা? এ তো আর কি বলে, আপনাদের কলকাতার ভদ্রলোক হলেন যে দোতলায় বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করেন। বেশ পাকা আমটির মতো ফর্সা গোলকাল চেহারা। ট্রেন তখন আরেকটা স্টেশন মানানসই কাঁচা পাকা। এরপরেই হরিশপুর। মাথায় ভদ্রলোক বেশ করে এক টিপ নিয়ে আবার জিজ্ঞেস করলেন, সঙ্গে 2টি বিরাট সাইজের মুখ বাঁধা হাঁড়ি। হরিশপুরেই তো? এতক্ষণ এক কোনায় বসে আমাদের লক্ষ্য করছিলেন। এবারে প্রশ্ন ছুড়লেন, আমরা তো হরিশপুরে যাবেন। জানি আমরা একসঙ্গে হরিশপুর কদম। হরিশপুর সে তো হরিশপুর থেকে কাছে হয়। আগে হ্যাঁ, বলেন। বেশ বেশ, হরিশপুর কদমতলায় হরিশপুরে যেতে যাবে বিয়ে, তাই না? নাকের নষ্টি ঝাড়তে আমরা অবাক হলুম। ভদ্রলোক বললেন, জিজ্ঞেস করলে, এদিকে নতুন লোক এলে ওই বুলখানায় করে। ভদ্রলোক নামে হরিশপুর কদমতলা বললেন, আমরা মশাই পাক্কা 2 মাইল হাঁটতে, সব রকম খবরই। আর হরিশপুর থেকে ছেলেটির নাম তো বিষ্ণুপদ গোস্বামী। হরিশপুরে নেমে কষ্ট পাবেন কেন? নেপাল চোখ কপালে তুলে বললে, তাও জানেন দেখছি। কই, আমাদের তো কেউ সে কথা বলে যায়। বেশ একবার তা দিয়ে নিলেন। বললুম তো। তারপর বাইরের লোক সবাই বললেন, বললেন যে আপনারা হরিশপুরে নামতে পারেন। লোক আমার তাতে সব খবর রাখতে হয়। নেপাল বললে, তাহলে বরং হরিশপুরেই নামবো আমরা। যা খিদে পেয়েছে, এখন 2 মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাবে। কিন্তু হরিশপুর আবার কোথায়? বেশি দূর নয়, হরিশপুরের পরের স্টেশনই হরিশপুর। ভদ্রলোক হাসলেন, চলুন, আমিও হরিশপুরেই যাচ্ছি, রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের। বেশ তো বেশ তো, আমরা দারুণ খুশি হলুম। ট্রেন হরিশপুরে এলো, 2 মিনিট পরে ছেড়েও গেল। ট্রেন স্টেশন থেকে একটু দূরে এগিয়ে যেতেই চোখে পড়ল মা দিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো। পেট্রোম্যাক্স চলছে, বিস্তর লোক আনাগোনা করছে সেখানে। নেপাল ছটফট করে উঠল, ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে। ভদ্রলোক আরেকটি নস্যি নিলেন, হেসে বললেন, ও অন্য বিয়ে, এখন তো মরশুম মশাই, চারিদিকেই বিয়ে হচ্ছে। তা বটে তা বটে। নিতাই দীর্ঘশ্বাস ফেলল। যা খিদে পেয়েছে, ওখানে গিয়ে পাত পেটে বসে পড়লেও হতো। ভদ্রলোক বললেন, তা মন্দ নয়, আমিও একবার ভুল করে আরেক বিয়ে বাড়িতে চলে গেছিলাম, সেই মশাই যা এক কাণ্ড। বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন। দেখলুম লোকটা ভারী রসিক। আমরা প্রাণ খুলে হাসছি,
এমন সময় খটাং খটাং করে গাড়ি হরিশপুরে পৌঁছে গেল। হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন, নামুন নামুন, গাড়ি এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমরা চটপট নেমে পড়লুম। ছোট্ট স্টেশন, ঘন হয়ে অন্ধকার নেমেছে, ঝিঁঝি ডাকছে ঝাঁ ঝাঁ করে। দূরে কাছে কয়েকটা মিটমিটে আলো, স্টেশনের পাশেই গোটা 2 দোকান। ভদ্রলোক বললেন, স্টেশন থেকে বেরিয়ে 2টো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে গেছে তাই ধরে এগুবেন। খানিক দূর গেলে একটু জংলা মনে হবে পথটা, তাতে ঘাবড়ে যাবেন না যেন। তারপরে একটা ছোট নালা, বাঁশের পুল রয়েছে, সেটা পেরুলেই। স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন। তারপর ভদ্রলোককে দেখে একগাল হেসে অভ্যর্থনা করলেন। কি মুখুজ্জে মশাই, আজ এখানে যে? একটু কাজে আসতে হলো। আচ্ছা শুনুন, এরা 3 জন কলকাতা থেকে আসছেন, হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন। বাড়তি কিছু দিতে হবে নাকি? আহা, ঠিক আছে ঠিক আছে। রেল স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন। আমরা মুখুজ্জে মশাইয়ের উপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠলাম। নিতাই জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? আমিও যাব ওই দিকটাতে, তবে কি না আমার একটু দেরি হবে। 10-12 মিনিটের ভেতরে উল্টো দিকের একটা গাড়ি আসছে, তাতে আমার এক বন্ধুর আসবার কথা। সেও এদিকে নতুন লোক, একেবারে তাকে সঙ্গে নিয়েই যাব। কিন্তু আপনারা দেরি করবেন না, এগুন এগুন। না, দেরি করা চলবে না, পেটে আগুন জ্বলছে। নেপাল আগে ভাগেই পা বাড়ালো। ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পিছনে চলতে শুরু করলাম। ভদ্রলোক ডেকে বললেন, কিচ্ছু অসুবিধা হবে না, এগিয়ে যান এগিয়ে যান। আচ্ছা আচ্ছা। পিপুল গাছটার তলা দিয়ে পায়ের রাস্তায় আমরা চলতে শুরু করলাম। দুধারে ছোট বড় কয়েকটা বাড়ি চোখে পড়ল বটে, কিন্তু কোনোটাকেই বিয়ে বাড়ি বলে মনে হলো না। খিদের তাড়ায় হন হন করে আমরা হাঁটতে লাগলুম। মাটির পথ, অন্ধকার, একটু অসুবিধেও হচ্ছিল, কিন্তু 8 মাইলেরই তো ঝামেলা, দেখতে দেখতে পেরিয়ে যাব। কোথায় সে 8 মাইল? একটু পরেই শুরু হয়ে গেল দুপাশে ঘন জঙ্গল। এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না। চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে, আর মাথার উপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ। আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে নিলুম। নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। এই ন্যাপলা, ব্যাপারটা কি বলতো? এ কিরকম বিয়ে বাড়ির রাস্তা? নেপাল মোটা মানুষ হলে কি হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকমের তৎপর। নেপাল বললে, দাঁড়াসনি, চল চল, মোটে তো 8 মাইল। 8 মাইল? বলি 8 মাইল কাকে বলে আমি জানি নে। নিতাই চটে গেল। সেই তখন থেকে হাঁটছি হাঁটছি হাঁটছি, বাড়ি নেই ঘর নেই, কেবল শাঁ শাঁ করছে অন্ধকার জঙ্গল, যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলছি। এই নির্ঘাত রাস্তা ভুল হয়েছে। নেপাল বললে, রাস্তা ভুল হবে কেন? ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনেই তো চলেছি, আর কোনো রাস্তা তো এদিকে দেখিনি। নিতাই গো গো করে বললে, উত্তর ডিরেকশন। যা জঙ্গল চারিদিকে, বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার আগে বাঘে আমাদের ভোজে লাগাবে মনে হচ্ছে। আমি বললাম, পাড়া গায়ের রাস্তা একটু জংলা হয়, আর একটু দেখি না এগিয়ে। কিন্তু বেশি দূর এগোতে হলো না, হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরেই দেখা গেল ঢালু বাড়ির নিচে খানিকটা জলের রেখা, আর একধারে ভূতের চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে। নেপাল খুশি হয়ে বলল, ব্যাস, এই তো এসে গেছি, এই সেই নালা, আর এই পুলটা পেরোলেই। নালা? নিতাই বললে, এর তো দস্তুর মতো নদী দেখছি। আরে বাবা, এসব দেশে নদীটাকে নালা বলে, পাড়া গায়ে। চল চল, খিদে দাঁড়াতে পারছি না। নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো, আর ঠিক তক্ষুনি চারিদিক ঝলসে দিয়ে
বিদ্যুৎ চমকালো, কড়কড় করে ডেকে উঠল মেঘ। সেই বিদ্যুতের আলোয় সব স্পষ্ট দেখতে পেলাম আমরা। নিচে ছোট একটা নদী বটে, বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে। অন্তত 5 বছরের ভেতর তার উপর দিয়ে কেউ পার হয়নি। আর সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়ে পড়ত। ওপারে অথই জঙ্গল যা দেখতে পেলুম, তাতে মনে হলো শুধু বাঘ কেন, ওখানে হাতি, গন্ডার, ভাল্লুক, অজগর সব কিছু থাকা সম্ভব। আবার বিদ্যুতের চমক, মেঘের ডাক, আর নদীর এপারে এপারে আমরা যা দেখতে পেলুম, তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল। ভাঙা কলসি, কয়লা, ছাই আর কয়েকটা আধ পোড়া বাঁশ। একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশে 4 পা তুলে উল্টে পড়ে আছে। আমি বললুম, শ্মশান। ওপারের নিবিড় জঙ্গল থেকে হু করে একটা শিয়াল ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে এপারে ওপারে ডাইনে বাঁয়ে আন্দাজ 100 শিয়াল একসঙ্গে সাড়া তুলল। হুয়া হুয়া, ক্যাসা হুয়া, যেন আমাদের ঠাট্টা করছে। ওরে বাবা রে, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে নিতাই প্রাণপণে ছুট্টা গেল। আমরা তার পেছন পেছন, আর চারিদিক থেকে শিয়ালরা সমস্বরে বলতে লাগলো, মজা হুয়া, আচ্ছা হুয়া। এর মধ্যে আবার ঝমঝমাঝম করে বৃষ্টি। গর্তে পা পড়ে নিতাই থপাত করে একটা আছাড় খেল। তার উপর উবুড় হয়ে পড়ল নেপাল, এবং সেই সঙ্গে আমাকেও টেনে নামালো। 5 মিনিট জলে কাদায় জড়াজড়ি করে যখন আমরা উঠে দাঁড়ালুম, তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবির আধখানা আমার হাতে, আর আমার সাদা জুতোটার এক পাটি কোথাও খুঁজে পেলাম না। কিন্তু উঠে দাঁড়িয়েই নিতাই আবার ধপাস করে বসে পড়ল। কি হলো রে? পা মচকে গেছে, হাঁটতে পারছি না আর। উফ! বৃষ্টিটা যেমন হঠাৎ এসেছিল তেমনি ছেড়ে গেল। মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে গেল খানিকটা। আর আমরা সেই জঙ্গলের ভেতরে জল কাদায় বসে মিনিট 15 ধরে নিতাইয়ের পা দলাই মলাই করতে লাগলো। নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল, তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে। এই ন্যাপলাটার বুদ্ধিতে পড়ে নেপাল ফুঁস করে উঠল। আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন। ভদ্রলোক? নিতাই বিকট রকম মুখ ভ্যাংচালো। একটা মিথ্যেবাদী, লায়ার, জোচ্চোর। আরো কি সব গাল দিতে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে 3-4টা টর্চের আলো পড়ল আমাদের গায়ে। দেখি 8-10 জন লোক হাতে তাদের লাঠি আর বললুম। কি সর্বনাশ! ডাকাত নাকি? কারা আপনারা? কড়া গলায় জানতে চাইল। আমরা আমরা বিদেশি লোক, আমি হাউমাউ করে বললাম। আমরা বরযাত্রী, কলকাতা থেকে আসছি, হরিশপুর কদমতলায় যাব। আমাদের বরযাত্রী? হরিশপুর কদমতলা? লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা বেশ, তা বেশ, গল্পটা শুনতে ভালো। চলুন, আপনাদের অভ্যর্থনা করতেই এসেছি, বিয়ে বাড়িতে নিয়ে যাব। তার মানে অভ্যর্থনাটা তো ঠিক সুবিধে মতো মনে হলো না। আমরা গ্রামের ডিফেন্স পার্টি, 3 জন বিদেশি লোক। এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে। থানায় চলুন। থানা? নেপাল হাহাকার করে উঠল। বরযাত্রীকে থানায় নেবেন মানে? কারণ থানাই তাদের জায়গা। আর একটাও কথা নয়, চলুন। অগত্যা থানাতেই টেনে নিয়ে গেল। হরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে হেসেই অস্থির। হা হা, হরিশপুর কদমতলার বরযাত্রী না হলে 5 মাইল উজিয়ে হরিশপুরে আসবে কেন? হরিশপুরের স্টেশনের পাশেই কদমতলা। সেসব ফেলে
হরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রীখানা কিসের? তারপর চোখ কটমট করে বললেন, ছোড়া বোমা শীতকাটি এসব কোথায়? খবরদার, ভদ্রলোককে অপমান করবেন না। আমরা প্রতিবাদ করে উঠলুম। ভদ্রলোক? দারোগা নাকটা শিঁকেই তুললেন। এমন কজন ভদ্রলোককে 3 মাস আগেই চুরির দায়ে আমরা চালান করেছি, তাদের জেল হয়ে গেছে। তোমরাও থাকো আজ হাজতে, কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব। দয়া করে যদি হরিশপুরে জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান, দেখা যাবে কাল, বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান করলেন। সারা রাত ভিজে কাপড় জামায়, খিদে, লজ্জায় আর ভয়ে আমাদের যে কিভাবে কাটলো তা বোধহয় না বললেও চলে। নিতাই একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকলো। নেপাল 2 হাতে মুখ ঢেকে কুই কুই করে একটানা কেটে চলল, আর আমি সারা রাত ধরে অন্তত 1000 খানেক মশা মারলুম। সকালে উঠে 3 জনে জড়াজড়ি করে বসে আছি আর ভাবছি এরপর কপালে কি আছে। এমন সময় হাজতের দরজা খুলে দারোগা, বিষ্টুপদ আর সেই ভদ্রলোক, ওই সেই মুখজ্জে মশাই, সেই গোলগাল লোকটি, পাকা আমের মতো চেহারা, কাঁচা পাকা গোফ, যিনি আমাদের হরিশপুরের কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন। আমরা 3 জনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, এই যে জোচ্চোর, মিথ্যেবাদী, পাষণ্ড, ভণ্ড! বিষ্টুপদ বললেন, আরে কাকে কি বলছিস? উনি যে আবার খুড় শ্বশুর হন। সকালে চৌকিদারকে খবর দিতে উনি তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন, আর তোদের চেহারার বর্ণনা দিয়ে বললেন এইরকম 3 জন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলা বলি করছিল তারা হরিশপুরে বরযাত্রী যাচ্ছে, আর তাতেই তো আঁচ করলুম তোরা ভুল করে। আমরা আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম। ভদ্রলোক একগাল হাসলেন, একেবারে নির্লিপ্ত অহিংস হাসি। বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিলাম মশাই। তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিলাম। ভেবেছিলাম একটু বাদে আপনারাও এসে যাবেন, কিন্তু এভাবে হাজত বাস করতে হবে সেটা ভাবিনি। এখন দয়া করে হরিশপুরে চলুন, চা, জলখাবার, গরম পোলাও, মাংস সব তৈরি। কিন্তু সে মাংস পোলাওয়ের আকর্ষণে আমরা আর হরিশপুরে যাইনি, সোজা কলকাতায় ফিরে এসেছিলাম। আর হরিশপুরে বিয়ে করবার জন্য বিষ্টুপদর সঙ্গেও আমাদের চিরকালের মতন বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে। ওকেও কি আর বিশ্বাস আছে নাকি? সেই কালান্তক শ্বশুরবাড়ি থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আবার আমাদের একদম ফাঁসিয়ে দেবে, কে জানে। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হরিশপুরের রসিকতা। গল্পটি ভালো লেগে থাকলে হৃদিতা শেহরিনের সাবস্ক্রাইব করে রাখবেন। এমন নতুন নতুন আরও গল্প শুনতে সাথে থাকুন আমাদের চ্যানেলের। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।